সেদিন ছেলেটা তার স্কুল প্রোগ্রামের ছবি তোলার পর দেখে তার ছবিতে এমন কিছু একটা ক্যাপচার হয়েছে যার পর থেকেই তার জীবনে নেমে আসে বিভীষিকা। কেন ছেলেটার বন্ধুরা এক এক করে মারা যাচ্ছে, ক্যামেরার প্রতিটা ক্লিকের পেছনে লুকিয়ে আছে কোন অশরীরী আর্তনাদ। আজ সিনেহার্টস বাংলার তরফ থেকে একটা সেরা এশিয়ান হরর মুভি শাটার। অনেকদিন পর কলেজ ফ্রেন্ডদের সাথে রিইউনিয়ন হয়েছে টুনের। সাথে রয়েছে তার গার্লফ্রেন্ড জেন। টুন হলো একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং জেন ফটোগ্রাফির স্টুডেন্ট। কিছুদিনের মধ্যেই তাদের হতে চলেছে বিয়ে। রিইউনিয়নে এই নিয়েই আলোচনা চলছে। বন্ধুদের সাথে এতদিন পরে দেখা হওয়ার সুবাদে তারা একসাথে মিলে আয়োজন করেছে একটা ছোটখাটো পার্টি। চলছে দেদার খাওয়া দাওয়া, প্রচুর পরিমাণে ড্রিঙ্কস। সময় মতো পার্টি শেষ হলে টুন ও জেন বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। তারা তাদের নিজস্ব গাড়িতে বাড়ি ফিরছে, আর ড্রাইভিং সিটে রয়েছে জেন। এমন সময় হঠাৎ ঘটে যায় এক দুর্ঘটনা। টুন ও জেন নিজেদের মধ্যে গল্প করলে হঠাৎ সামনে চলে আসে একটা মেয়ে। জেন নিজেকে সামলাতে না পেরে ধাক্কা মারল, আর গাড়িটাও নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে লাগে একটা সাইনবোর্ডে। কিছুক্ষণের জন্য তারা বুঝতে পারে না হঠাৎ কি হয়ে গেল। টুন জেনকে প্রশ্ন করে সে ঠিক আছে কিনা। জেন হালকাভাবে মাথা নাড়িয়ে এসে মেয়েটাকেই দেখতে থাকে। রাস্তার কোণে পড়ে রয়েছে সে, চারিদিকে বয়ে যাচ্ছে রক্ত। সে কি মারা গেছে? জেন গাড়ি থেকে নেমে মেয়েটাকে বাঁচাতে যায়, তবে টুন তাকে বাধা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। টুন বুঝতে পেরেছে সে মেয়েটি অলরেডি মারা গেছে, তাই এখন গেলেও কোনো লাভ হবে না, বরং তারা ফেঁসে যাবে পুলিশি ঝামেলায়। পরের দিন সকালে টুন নিজের স্কুলের প্রোগ্রামে ফটোগ্রাফার হিসেবে ছবি তুলতে যায়। সেখানে টুনের সাথে দেখা হয় জেনের একজন বন্ধুর। সে জেনের ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে মানসিকভাবে ভেঙে পড়ায় জেন কিছুদিন হলো তার ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। সেই নিয়ে চিন্তিত ছিল জেনের বন্ধু। টুন জেনকে ফোন করলেও সে ফোন ধরে না। টুন এরপর নিজের কাজ করতে থাকে। সে বিভিন্ন গ্রুপের অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা ছবি তুলতে থাকে। এমন সময় সে একটা গ্রুপের ফটো তোলার সময় দুজন ছাত্রের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় ক্যামেরায়, যদিও তার অস্তিত্ব খালি চোখে টের পাওয়া যাচ্ছে না। টুন থমকে যায়। কে সেই মেয়েটা? এটা কি নিছক তার মনের ভুল? শেষমেশ কোনো রকমে নিজেকে সামলে মনের ভুল ভেবে সে আবার নিজের কাজে মন দেয়। বাড়ি ফিরে টুন সেই ফটোগুলো ডেভেলপ করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। জেন সেখানে এলে টুন তাকে প্রশ্ন করে সে তাকে ফোন করলে রিসিভ করেনি কেন। জেন যদিও এর কোনো উত্তর দেয় না। আসলে আগের রাতে যা ঘটেছে তা এখনো মাথার মধ্যেই ঘুরছে জেনের। সে মানসিকভাবে বিপর্যস্ত। অপরাধবোধ থেকে সে টুনকে প্রশ্ন করে একজনকে মেরে ফেলার পরেও সে কিভাবে এমন নর্মাল আচরণ করছে যেন গত রাতে কিছুই হয়নি। তাদের কমপক্ষে মেয়েটার কাছে যাওয়া তো উচিত ছিল। টুন জানতো সেটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, তারা গেলেও তাকে বাঁচাতে পারত না। জেন সেখান থেকে চলে গেলে টুন যায় তার বন্ধুর টির কাছে ফটোগুলো প্রিন্ট করানোর জন্য। প্রিন্ট করার পর টুন সেগুলো দেখলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। দেখে প্রত্যেকটা ফটোতে একটা সাদা স্পট হয়ে রয়েছে, হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু। সে টিকে এই নিয়ে প্রশ্ন করলে সে নেগেটিভগুলো চেক করে। আশ্চর্যের ব্যাপার, সেই নেগেটিভগুলোতেও সেই সাদা স্পষ্ট পরিষ্কার দাগটা দেখা যাচ্ছে। টুনের মনে খটকার সাথে কিছুটা ভয়ও লাগে। অন্যদিকে জেন বাড়ি ফিরে এসে টুনের খোঁজ করলে সে ফটো ডেভেলপ রুম থেকে জলের আওয়াজ শুনতে পায়। ভয়ে ওয়াশরুমে ঢুকলে সেখানে সে যা দেখে তা যেমন বিস্ময়কর তেমনই ভয়ঙ্কর। ওয়াশরুমের নব নিজে থেকেই ঘুরছে এবং ভিতরে লাল রঙের আভাতে ছেয়ে রয়েছে পুরো ওয়াশরুম। বেসিন দিয়ে ক্রমাগত পড়ে যাচ্ছে জল এবং সেখানে ভেসে বেড়াচ্ছে কিছু ফটো প্রিন্ট। সাথে কেউ একজন জেনের দিকে একটা হাত বাড়িয়ে দিচ্ছে। বেসিন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই মূর্তি, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এটা জেনের স্বপ্ন। সারাদিন ধরে অবচেতন মনে যা কিছু ভাবে, ঘুমের মধ্যে তারই আত্মপ্রকাশ ঘটে স্বপ্নের মাধ্যমে। আর জেনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তার মনের মধ্যে সেই ঘটনার প্রভাব এখনো বিন্দু মাত্র কমেনি। এরপর জেন টুনকে পুরো ঘটনাটা বলার পর সে টুনের তোলা স্কুলের প্রোগ্রামের ফটোগুলো দেখতে থাকে। সেই ফটোগুলোতে একটা জিনিস কমন ছিল, সেই সাদা স্পট। কিন্তু তার সাথে জেন আরো একটা জিনিস লক্ষ্য করে। একটা গ্রুপ ফটোতে রয়েছে একটা মেয়ের ছায়া মূর্তি। অবশ্য টুনও ফটো তোলার সময় এমনই কিছু একটা লক্ষ্য করেছিল, যদিও জেন ভয় পাবে জেনে টুন এই বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে যায়। পরের দিন জেন এবং টুন আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে তাদের গাড়িটা সেই মেয়েটাকে ধাক্কা মেরেছিল। তবে সেইখানে গিয়ে তারা জানতে পারে সেই দুর্ঘটনায় কেউ আহত হয়নি,
শুধুমাত্র একটা সাইনবোর্ড ভেঙে গেছিল। কিন্তু সে মেয়েটা তাহলে কোথায়? তার অ্যাক্সিডেন্ট রিপোর্টের হদিশ হসপিটাল বা পুলিশ স্টেশন কোথাও পাওয়া যায় না। তবে সেটা কি আদৌ সম্ভব? তারা যে মেয়েটাকে ধাক্কা মেরেছিল তার শেষ পরিণতি কি হলো? আরও কনফিউজ হয়ে যায় তারা। জেন ভাবতে থাকে তারা স্কুলের ছবিতে যে মেয়েটার ফটো দেখেছিল সেটা সেই মেয়েটারই আত্মা নয় তো। যদিও টুন জেনকে বোঝায় সেটা অসম্ভব। পরের দিন টুন টির সাথে দেখা করে ছবির সম্পর্কে পুরো ঘটনা খুলে বললে টুনের এইসব আজগুবি কথা বিশ্বাস করতে চায় না। ফলে টি তার মজা ওড়ায়। টি বোঝায় এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং ছবিতে ডবল এক্সপোজার অথবা আউট অফ ফোকাসের জন্য এমনটা হয়েছে। জেনের তখন কলেজে ফটোগ্রাফির ক্লাস চলছিল। সেখান থেকে বেরিয়ে এসে কলেজের বাইরে একটা ম্যাগাজিনের দোকানে এসে কিছু আত্মা সংক্রান্ত বই কিনে আনে। এদিকে টুন ও জেনের সাথে দিন দিন বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে চলেছে। তারা এমন কিছুর অস্তিত্ব টের পাচ্ছে যা মোটেই স্বাভাবিক নয়। শুধু তাই নয়, অ্যাক্সিডেন্টের পর থেকেই হঠাৎ টুনের ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে। তাই সে ডাক্তারের কাছে গেলে তাকে ওজন মাপার নির্দেশ দেওয়া হয়। ওয়েট মেশিনের টুনের ওজন দেখে নার্সের খটকা লাগলে দ্বিতীয়বার ওজন মাপে, যা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি আসছিল। তারপর ঘাড়ের এক্সরে করালেও সেটা রিপোর্ট নর্মাল আসে। ফলে ব্যথার কারণ ধরা না পড়লেও ডাক্তার জেনারেল কিছু ওষুধ লিখে দেয়। ইতিমধ্যে জেন এবং টুন সেই অলৌকিক সংক্রান্ত ম্যাগাজিনগুলোতে ইউজ করা ছবি ও কিছু ঘটনার সত্যতা যাচাই করার জন্য ম্যাগাজিন অফিসে গিয়ে এডিটরের কাছে জানতে পারে সেই ম্যাগাজিনগুলোতে যে সমস্ত ছবি ব্যবহার করা হয়ে থাকে তা সবই ফেক। সেগুলো সবকটাই কম্পিউটারের সাহায্যে বানানো এবং সবকিছুর লিগ্যাল পারমিটও তাদের কাছে রয়েছে। জেন আরও জানতে চাইলে এডিটর তাদের ম্যাগাজিন কোম্পানির মালিকের কাছে যেতে বলে। সে তাদের একটা ফটো দেখিয়ে বলে যে তাদের ব্যবহার করা বেশিরভাগ ছবি এডিটেড হলেও তার মধ্যে কিছু ছবি সত্য। ক্যামেরায় এমন কেউ ধরা পড়েছে যার অস্তিত্ব পৃথিবী থেকে অনেকদিন আগেই মুছে গেছিল। আসলে যারা আমাদের অনেক ভালোবাসে এবং যারা অনেক কাছের মানুষ হয়ে থাকে তাদের আত্মা মৃত্যুর পরেও এই জগতে তাদের চারপাশে ঘুরে বেড়ায়। সে বিশ্বাস করে হয়তো এগুলো তাদের দ্বারা পাঠানো কোনো সংকেত হতে পারে, নাহলে কেনই বা একজন মৃত ব্যক্তি বারবার ফিরে আসবে ইহজগতে। আর সেই আত্মা কি চাইছে তা হয়তো সেই ফটোর মধ্যে লুকিয়ে রয়েছে। সেখান থেকে বেরিয়ে টুন একটা ব্রাইডাল ফটোশুটে চলে যায়। তবে সেইখানেও সেই আত্মা তার পিছু ছাড়ে না। হঠাৎই কারেন্ট চলে যায় শুটিং ফ্লোরে, আর সে দেখে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটা মৃত মেয়ে। এইভাবেই তার সাথে প্রতিদিন কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যার খালি চোখে বিশ্লেষণ প্রায় অসম্ভব। সেদিন রাতে তার সাথে দেখা করতে আসে তার একজন কলেজের বন্ধু টন। তাকে দেখি মনে হচ্ছে সে মানসিকভাবে বিপর্যস্ত। টন তাকে কিছু ছবি এবং কোনো এক মেয়ের ব্যাপারে বলতে থাকে। টুন বুঝে পায় না টন এইরকম ব্যবহার কেন করছে। তাই সে টনের স্ত্রীকে ফোন করতে গেলে টন ঘরের কোণে কিছু একটা দেখে রুদ্ধশ্বাসে পালিয়ে যায়। এদিকে জেন বাড়ি ফিরলে টুনের স্কুল প্রোগ্রামে তোলা প্রতিটা ছবি চেক করলে স্কুল বিল্ডিং এর টপ ফ্লোরের একটা পার্টিকুলার সাইডে সাদা স্পটটা লক্ষ্য করলে সে একটা পোলারয়েড ক্যামেরা নিয়ে টুনের সেই স্কুলে যায়। পোলারয়েড ক্যামেরা দিয়ে সে স্কুলের বিভিন্ন জায়গায় ফটো তুলতে থাকে সেই আত্মার অস্তিত্ব বোঝার জন্য। এইবার আগের ছবিতে দেখা স্পট অনুযায়ী বায়োলজি ল্যাবে এসে সে ছবি তুললে ক্যামেরায় বন্দী হয় সেই আত্মা, অর্থাৎ সে এই ল্যাবের মধ্যেই আছে। তখনই জেন ভয় পেয়ে পালাতে গেলে হঠাৎ দেওয়াল থেকে একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায়। জেন দেখে ফ্রেমে একটা মেয়ের ছবি, যে আর অন্য কেউ নয় বরং সেই মেয়েটাই যার সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর জেন স্কুলের পুরনো অ্যালবাম থেকে কিছু ছবি খুঁজে পায়। সেখানে সে ওই মেয়েটির সাথে ইয়ং টুনের ছবিও ছিল, অর্থাৎ এই মেয়েটার সাথে টুনের কিছু একটা সম্পর্ক আগে ছিল। অন্যদিকে টনের মানসিক অবস্থা ঠিক না থাকায় টুন তার খোঁজ করতে আসে। ঘরে ঢুকলে দেখে সবকিছু ছন্ন ছাড়া অবস্থায় পড়ে রয়েছে, আর সেই মুহূর্তে টন ব্যালকনি থেকে লাফ দেয়। টুনের শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকে না। একটু পর তার মৃতদেহ নিয়ে আসা হয় হসপিটালে। সেখানে টনের স্ত্রী এসে টুনকে জানায় শুধু টন একা নয় বরং তাদের কলেজ ফ্রেন্ডের মধ্যে বাকি দুজনও স্বইচ্ছায় নিজেদের প্রাণ ত্যাগ করেছে, যদিও তার কারণ সে জানে না। এই কথা শুনে অবাক হয়ে যায় টুন আর জেন। তারা তো এই বিষয়ে কিছুই জানতো না। বাড়ি ফেরার পথে জেন টুনকে সেই ফটো দেখিয়ে মেয়েটির পরিচয় সম্পর্কে জানতে চাইলে অতঃপর টুন জেনকে সবকিছু বলতে শুরু করে এবং এরই সাথে ঘটনা ফিরে যায় কলেজের দিনগুলোতে। মেয়েটার নাম সুমি। সে ছিল তার ল্যাব পার্টনার। একদম চুপচাপ একটি মেয়ে যার ছিল না কোনো বন্ধু। সবাই তাকে পাগল ভাবত, কিন্তু টুনের মনে তার জন্য জন্মেছিল ভালোবাসা। সুমিও তাকে খুবই ভালোবাসত।
ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক এবং ওরা লিভ ইন করতে শুরু করে। যদিও এটা নিয়ে তার বন্ধুদের কোনো ধারণাই ছিল না। টুনার প্রতিটা ছোটখাটো জিনিস সুমি খেয়াল রাখত, সেটা তার পছন্দের ক্যামেরা বার্থডে গিফটে দেওয়া হোক বা তার বন্ধুদের সামনে নিজেকে সামলে রাখা। কিন্তু একটা পর্যায়ে এসেও টুন বন্ধুদের সামনে তাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখাতে ইনসিকিউরিটিতে ভুগত, ফলে সেটা তাদের সম্পর্কে বড় বাধা হয়ে দাঁড়ায়। টুন ওকে ছেড়ে দিতে চাইলে সে আঘাত সহ্য করতে না পেরে সুমি নিজেকে বারবার শেষ করে দিতে চাইত। ফলে এই ঝামেলা থেকে বাঁচতে সে টনের সাহায্য নেয়, কিন্তু এরপর থেকে সে কোনো দিন সুমিকে দেখেনি। সব শোনার পর যদিও এখনো জেন বুঝতে পারে না সেই মেয়েটার আত্মা কেন তাদের পিছনে পড়ে আছে, কেন সে মেরে ফেলেছে তার বাকি বন্ধুদের। যদি এটা প্রতিশোধের আগুনই হয়ে থাকে তবে সেইখানে তার বন্ধুদের কি দোষ ছিল? হসপিটাল থেকে বাড়ি ফিরে এলে টুনের সাথে আবারও অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ফলে তারা সিদ্ধান্ত নেয় সুমির বাড়ি গিয়ে তার মায়ের সাথে দেখা করবে। সেই ভেবে রাতের মধ্যে তারা বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু যাত্রাপথে সুমি তাদের আবারও হন্ট করে। ওরা লোকাল কিছু মানুষদের কাছে ঠিকানা জিজ্ঞেস করে সুমির মায়ের সাথে দেখা করলো। সুমির মা তাদের পরিচয় জিজ্ঞেস করলে জেন বলে তারা সুমির বন্ধু এবং ওর বিষয়ে কিছু কথা জানতে এসছে। তখন সুমির মা বলে ওর তো শরীর খারাপ, তাই ঘুমোচ্ছে। এইটা শুনতেই তারা চমকে ওঠে। সুমির মা তাদের ডিনারের জন্য থেকে যেতে বলে, কারণ বহুদিন হলো সুমির সাথে কেউ দেখা করতে আসে না। তার মা সেখান থেকে উঠে গেলে তারা চুপি সারে তার রুমে গেলে দেখতে পায় রুমে সুমি শুয়ে রয়েছে ঠিকই, তবে সে আর জীবিত নেই। এখন সে একটা মৃত কঙ্কাল। ইতিমধ্যে তার মা সেখানে চলে আসলে ওরা অপ্রস্তুত হয়ে পড়ে। এই দেখে তারা সুমিকে কবর দেওয়ার জন্য বললে সুমির মা ভীষণ রেগে যায়, কারণ ওর মায়ের বিশ্বাস সুমি এখনো তাদের সাথেই আছে, সে কখনো মারা যায়নি। টুন এবং জেন সুমির মাকে স্কুলে এসে ফটোগুলো দেখিয়ে বলে তার আত্মা এখনো মুক্তি পায়নি, তাই তার আত্মার শান্তির জন্য তাদের উচিত সুমির কঙ্কালকে কবর দিয়ে ফেলা এবং তার কৃতকার্য সম্পন্ন করা। এটা দেখার পর ওর মা অবশেষে রাজি হলে পরের দিন তার কৃতকার্য সম্পন্ন করার জন্য নির্দিষ্ট নিয়ম রীতি শুরু হয়। সেইখানেই তারা একজনের থেকে জানতে পারে সুমি ব্যাংককের কলেজ থেকে চলে আসার পর সে অন্যরকম ব্যবহার করতে শুরু করে। যদিও কেউ জানতে পারে না ব্যাংককে তার সাথে ঠিক কি হয়েছিল। এবং এমনই একদিন সে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চায়, তবে তার মা ঠিক সময় চলে আসায় সে বেঁচে গেছিল। কিন্তু ঠিক হয়ে যাওয়ার পরেও সে থেমে থাকেনি, আর একদিন সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলে। তারপর থেকে সুমির মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে বিশ্বাস করতে লাগে তার মেয়ে এখনো তার সাথেই রয়েছে। তাই সে এতদিন তার মেয়ের কৃতকার্য করেনি, ফলে পাড়ার সবাই এই নিয়ে ভয়ে ভয়ে থাকত। এমনকি তার সাথে এই ঘটনার পর আর কেউ যোগাযোগও রাখেনি। এমন সময় সেখানে আবারও সুমির আত্মার উপস্থিতি টের পায় টুন। ভয় পেয়ে যায় সে, যদিও জেন সেখানে থাকায় সে নিজেকে সামলে নেয়। কৃতকার্য সম্পন্ন করার পর সেদিন রাতে তারা বাড়ি ফেটে না, গিয়ে ওঠে একটা হোটেলে। চিন্তায় তাদের ঘুম আসছিল না। জেন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সুমিকে ভালোবাসতে? আমার সত্যিটা বলো তো। টুন বলে সে অনেক চেষ্টা করেছিল তাকে ভালোবাসার, কিন্তু সে পারেনি। যদিও সুমি তাকে অনেক বেশি ভালোবাসতো, বলা ভালো তার প্রতি সে এক প্রকার পাগল ছিল। হয়তো সে কোনোদিন সুমিকে তার যোগ্য সম্মান দেয়নি। এত কিছুর পরেও জেনের বারবার মনে হচ্ছিল টুন এখনো হয়তো কিছু একটা লুকোচ্ছে। রাত তখন প্রায় 3টে। হঠাৎ করে ঘুম ভেঙে যায় টুনের। ঘুম থেকে উঠে দেখে তার পায়ের কাছে বসে রয়েছে সুমির আত্মা। ধীরে ধীরে সে তার দিকে এগিয়ে আসছে। প্রচন্ড ভয় পেয়ে জেনকে ঘুম থেকে ওঠাতে গেলে সে না উঠলে ভয়ে টুন সিঁড়ি থেকে পালানোর চেষ্টা করে, তবে সে কিছুতেই পালাতে পারছে না, যেন ফেঁসে গেছে এক গোলক ধাঁধায়। বারবার ফিরে আসছে সেই একই 4th ফ্লোরে। এমন সময় টুন হঠাৎ জেনকে দেখতে পায় সিঁড়িতে। কিছুটা নিশ্চিন্ত হয় সে, কিন্তু এ কি? জেন নিজেই নিজের হাতের শিরা কেটে জিজ্ঞেস করে, তুমি কেন আমায় ছেড়ে দিলে? কি দোষ ছিল আমার? টুন বুঝতে পারে এটা জেন নয়, বরং সে হলো সুমির আত্মা। আতঙ্কে টুন ছুটে সিঁড়ি দিয়ে পালাতে গেলে একটা জানলা টপকে পাইপ ধরে নিচে নামতে গেলে দেখে সুমির আত্মা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। অবশেষে প্রচন্ড ভয়ে হাত ফসকে নিচে পড়ে যায় টুন। পরদিন সকালে টুনের চোখ খুলে হসপিটাল বেডে সামনে বসে রয়েছে জেন। জেন বলে গতকাল সুমির কৃতকার্য সম্পন্ন হওয়ার পর আজ তাকে কবর দেওয়া হবে, তারপর সব থেমে যাবে, চিন্তা করো না। অবশেষে জেন এবং টুন সুমির কঙ্কালকে কবর দিয়ে এসে নিজেদের বাড়ি ব্যাংককে ফিরে আসে।
বাড়ি ফিরে এসে জেন যায় টির কাছে কিছু ফটো প্রিন্ট করানোর জন্য। সেখান থেকে ফিরে আসার পর সে নিজের মতো ছবিগুলো সাজাতে থাকলে হঠাৎ একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। দেখে সুমির আত্মা এখনো তাদের পিছু ছাড়েনি, বরং সে তাদের বাড়িতেই রয়েছে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের রুমের একটা বুক সেলফের দিকে। কি আছে ওই বুক সেলফের মধ্যে? জেন সেই বুক সেলফটা চেক করলে সেখানে খুঁজে পায় একটা রিল নেগেটিভ। জেন সেগুলোকে ডেভেলপ করলে সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ এই ছবি অন্য কথা বলছে। টুন তাকে পুরো ঘটনা বলেনি। আসলে সেদিন তার বন্ধুরা সুমিকে টুনের জীবন থেকে সরিয়ে দিতে পেরেছিল ঠিকই, তবে তাকে সরানোর আগে তারা স্কুলের ল্যাবে তাকে নিয়ে এসে শারীরিক এবং পাশবিক অত্যাচার চালিয়েছিল। আর এই সব ঘটনার সাক্ষী ছিল স্বয়ং টুন। সে তাকে একবারও বাঁচানোর চেষ্টা করেনি, বরং সে সুমির সেই অবস্থার কিছু ফটো ক্যাপচার করে রাখে যাতে সে তাকে আর কোনোদিনও ব্ল্যাকমেল করতে না পারে, যেগুলো এতদিন বুক শেলফের মধ্যে বন্দী ছিল নেগেটিভ রূপে। জেনের কাছে এখন সবকিছু পরিষ্কার, টুন মোটেই নির্দোষ নয়। সে বুঝতে পারে এই কারণে সুমির আত্মা তার সমস্ত বন্ধুকে ঠিক সেইভাবে শেষ করে দিয়েছে যেমনভাবে একসময় সে নিজেকে শেষ করেছিল। টুন জেনের কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু জেন তাকে ক্ষমা করতে পারে না। টুনকে ছেড়ে সে নিজের বাড়ি চলে যায়। এরপর টুন বিরক্ত হয়ে তার পোলারয়েড ক্যামেরা নিয়ে তার পুরো বাড়ির চারপাশে ছবি তুলতে থাকে, যে সুমির আত্মা কোথায় রয়েছে তা বোঝার জন্য। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, ক্যামেরায় ধরা পড়ে না তার ছবি। রাগে টুন ক্যামেরা ছুঁড়ে ফেলে দেয়, আর সেই মুহূর্তে অসাবধানতা বশত ক্যাপচার হয় একটা ফটো। টুন সেই ছবি দেখতেই তার গোটা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে, কারণ সুমির আত্মা আর অন্য কোথাও নয়, বরং বসে রয়েছে তার ঘাড়ে। এই কারণেই অ্যাক্সিডেন্টের পর থেকে সে ঘাড়ে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে। যখন সে ডাক্তারখানায় তার ওজন চেক করেছিল তখন তার ওজন আসে দ্বিগুণ। ধীরে ধীরে সব রহস্যের জট খুলে যায় তার চোখের সামনে। এমন সময় সুমির আত্মা টুনের চোখ চেপে ধরলে এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। কিন্তু এখনো মৃত্যু তার কপালের দোরগোড়ায় কড়া নাড়েনি। টুন হসপিটালে ভর্তি, সে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। জেন খবর পেয়ে তার খোঁজ নিতে আসলে দেখে তার অবস্থা খুবই শোচনীয়। এরই সাথে দরজার কাঁচের রিফ্লেকশনে দেখা যায় ওর ঘাড়ের উপর বসে রয়েছে সুমি। তার প্রতি সুমির ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে মৃত্যুর পরেও তাকে ছেড়ে যায়নি। ভালোবাসা এবং প্রতিশোধের এই সূক্ষ্ম সীমারেখাতেই শেষ হয় আজকের হরর মুভি